হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এক দুর্দান্ত রাতে ঘটনা বলবো। এই ঠান্ডা ঠান্ডা শীতের আমেজ আর সাথে এরকম একটা হরর স্টোরি। আমাদের ভয় লাগবে না, এটা কখনো হতে পারে? আমি জানি ব্যাক টু ব্যাক যে ঘটনাগুলো আমি তোমাদের দিচ্ছি তোমাদের প্রত্যেকের বেশ ভালো লাগে, সাথে ভয় লাগে। তোমরা কমেন্ট করো, প্রত্যেকটা কমেন্ট আমি রাতে কিন্তু শুনি। প্রত্যেকদিন আমি মায়ের কাজ করে শুতে শুতে আমার 3টে তো বাজেই, কম করে 3টে 3:30। প্রত্যেক দিন কিন্তু আমি রাতের বেলা তোমাদের কমেন্টগুলো পড়তে থাকি। সকালে উঠে আবার ফার্স্ট মর্নিংয়ে চোখ খুলেই তোমাদের কমেন্টগুলো পড়ি। আমি তোমাদেরকে যে আশা করি তোমরা এরকমই সুন্দর সুন্দর কমেন্ট করবে আর সাথে থাকবে। তাহলে চলো, আর কথা বলে সময় নষ্ট একদম করব না, সোজা যাব ঘটনায়। সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে নাও, কারণ আগত দিনে আমাদের যেরকম পরিবার বড় হতে চলেছে, 50,000-এর খুব কাছে আমরা এসে গেছি। ঘটনাও কিন্তু সেরকম আমাদের বড় বড় আরো রিয়েল, আরো হরর আসবে। কারণ আমাদের যেহেতু চ্যানেলটা বড় হচ্ছে, পরিবারটা বড় হচ্ছে, তোমাদের প্রচুর প্রচুর মানুষ আমার সাথে যুক্ত হচ্ছে, আর অনেক অনেক আমরা ঘটনা পাচ্ছি। তাহলে চলো, আর আমি কথা বলবো না, এবার সোজা ঘটনায় যাব। আজকে আমাদের ঘটনাটা পাঠায় হচ্ছে অরুণাভ দত্ত। অরুণাভ দত্ত আমাকে ডানকুনি থেকে ঘটনাটা পাঠায়। ঘটনাটা এতটাই ভয়ের, এই রকম ঘটনা আমি কেন বলতে পারি আমাদের এই সোশ্যাল প্ল্যাটফর্মে কেউ কোনো দিন শেয়ার করেনি। অরুণাভ জানায়, দিদি ভাই, আমার বাবা মাছের আড়তে চাকরি করেন। মানে মাছের আড়তে চাকরি বলতে ওই মাছের আড়তই ওনার বাবার। আমার বাবা যখন বাড়িতে আসেন তখন আমার মা আমার বাবাকে একটাই কথা বলে, তুমি বাইরে কলে জামা কাপড় প্যান্ট খুলে স্নান করে বাড়িতে ঢুকবে। এইটা হচ্ছে আমাদের 12 মাসের প্রত্যেকটা দিনের একটা বাবার ডেলি রুটিন। কারণ আমার মা ঘর দোর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকে। আর আমার বাবা রাতে যত রাত হোক, সে 8টা বাজুক 9টা বাজুক আর 1টা বাজুক, বাইরে এসে কিন্তু ওই কল পারে জামা কাপড় পরিবর্তন করে বাবা স্নান করে তারপরে কিন্তু বাড়িতে ঢুকবেন, নাহলে মা কিন্তু পুরো বাড়ি মাথায় তুলে নেয়। তো বাবার গা দিয়ে প্রচুর আষ্টে গন্ধ বেরোয়, কারণ বাবা মাছ ঘাটেন, মাছের মধ্যে থাকেন। তো আমরা মাছ বাজারে এই 10 মিনিটের জন্য গেলেই আমাদের জামা কাপড়ে পুরো মাছের গন্ধ হয়ে যায়। আমিও দেখেছি, আমার মা, আমার দিদিমা ঠাকুমা, ওনাদের দেখেছি বাজার থেকে এসে বাইরের শাড়িটা পরিবর্তন করে গা ধুয়ে ঢোকেন। এখনো পর্যন্ত আমার মাকে দেখেছি, যদি আমি বাজার যাই না, তোমাদের দাদা ভাই বাজার যান, উনি আসেন, এসেও সে একই কাজ করেন। তো সেখানে প্রশ্ন হচ্ছে, এই মাছ নিয়ে আমাদের প্রিয়, আমরা অনেকেই মাছ খেতে খুব ভালোবাসি, এই মাছ নিয়ে কিন্তু আজকের ঘটনাটা। আর কারা কারা মাছ খেতে খুব ভালোবাসো মাংসর তুলনায়, একটু কমেন্টে জানাবে। আর কি মাছ খেতে ভালোবাসো? যেরকম আমার প্রিয় মাছ বলতে ইলিশ মাছ আর চিংড়ি মাছ আর শোল মাছ, এই 3টে মাছ হচ্ছে আমার সব থেকে প্রিয় মাছ। তোমরা কি কি মাছ খেতে ভালোবাসো একটু কমেন্ট করো, জানতে তো ইচ্ছা করে। যতই হোক তোমরা তো আমার পরিবার, তাই না? তো চলো আজকে আমরা ঘটনাটা শুনি। হঠাৎ করে আমাদের ভাই বলে, অরুণাভ, যে দিদি একদিন এইরকম একটা ঘটনা হয়। তখন আমার বয়স মাত্র 4 বছর। যদিও ওই সময় কি ঘটেছিল সম্পূর্ণটাই আমার বাবা মায়ের কাছ থেকে শোনা। তখন আমি 4 বছরের একটা ছোট্ট শিশু, আমার তখন এইসব বিষয় কোনো নলেজও নেই, আমি অত কিছু বুঝতামও না। 4 বছরের বাচ্চার কি বুঝবে। বলছে আমার বাবা রাতের বেলা বাড়ি আসে। সেদিন আরদে প্রচুর চাপ ছিল। রাত প্রায় তখন ধরে নাও ওই 12টা 12:30। বাইরে বেশ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। আর ওই তখন আমাদের কলকাতায় সবে উত্তরের হাওয়াটা চলছে, ঠান্ডা পড়ার জন্যই দেখবে যখন শীত পড়ে না তখন কিন্তু বৃষ্টি হয়, হালকা হালকা ছিপছিপ করে একটা বৃষ্টি হয় ঠান্ডাটা ফেলার জন্য। ঠিক সেই রকমই
বৃষ্টির একটা আমেজ, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মা তো মানে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছে, কারণ বাবা এত রাত্রে আসবে, বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা একটু পড়েছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, বাবা এসে আবার স্নান করবে। মায়ের তো চিন্তা বাড়ছে, এদিকে তো শরীর খারাপ করে যাবে। তো আমার মা বারবার করে ওই লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। লণ্ঠন কেন নিয়েছে? আগে দেখবে একটা সময় ছিল, একটু ঝোড়ো হাওয়া, জোরে হাওয়া দিলেই, ঝড় না উঠলেও একটা হাওয়া দিলেই দেখবে সাথে সাথে পাওয়ার কাট হয়ে যেত, লোডশেডিং, কারেন্ট চলে গেল, পুরো অন্ধকার খুঁতখুত করছে। আর রাতের বেলা যদি 12টার পর কারেন্ট যেত, তাহলে পারে কিন্তু আর কারেন্ট আসতো না। ওই 12টা বাজে, ওই সময় লোডশেডিং হয়ে যায়। আর এইদিকে মা সেই ঘরে দুটো হ্যারিকেন ধরায়, একটা হ্যারিকেন আমার ঘরে রাখে, আমি তো ছোট মানুষ, খাটের উপর বসে আছি, আর মা দেখছি ওই একটা হ্যারিকেন নিয়ে বারবার করে ঘরের দরজার সামনে যাচ্ছে, একবার ওই ঘরে একবার আমার কাছে, এই করছে। কারণ মায়ের মনটা অস্থির হচ্ছে যে বাবা এখনো পর্যন্ত আসছে না। স্বাভাবিক, এত রাত হয়েছে, ঠান্ডাও লেগে যাবে, বাইরে ঝোড়ো হাওয়া চলছে, সাথে বৃষ্টি আর ঠান্ডা কিন্তু লাগছে। বাবা আমার আসলো প্রায় 12:30, 1:45 দিক বাবা আসে। বাবা এসে আমার মাকে ডাকে, আমার মায়ের নাম ঝর্ণা। মাকে ডাকলো, ঝর্ণা আমাকে একটুখানি তাড়াতাড়ি করে একটা গামছা টামছা কিছু দাও, খুব ঠান্ডা লাগছে। উড়ি বাবারে, সেই বাবা বাইরে দাঁড়িয়েই মানে কথা বলছে, বুঝতে পারছি বাবার একটা ঠান্ডা লাগছে। তো মা তখন দাঁত মুখ খিচিয়ে গামছাটা হাতে করে নিয়ে বলল, এত দেরি কেন? হ্যাঁ, তোমার এত দেরি কেন? বাইরে এরকম ওয়েদার আর এখন এরকম। তখন বাবা বলছে, আরে বাবা, মাছের গাড়ি আসতে দেরি হয়েছে। মাছের গাড়ি আসলে তো চলে আসা যায় না, মাছের গাড়ি ঢুকবে, সেটাকে খালাসি দিয়ে খালাস করতে হবে, যেখানে যেখানে মাছগুলো বরফ দিয়ে রাখার ব্যাপার আছে, ওরকম হয় না গো। আবার সকালবেলা ঘুমাতেও পারবো না, খেয়ে একটু রেস্ট নিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ 4টে থেকে আবার হোলসেল মাছের তো একটা আড়ত বসে, এবার সবাই তো পাইকারি মাল নিতে আসবে, মানে মাছ। তো বাবা কিন্তু বেরিয়ে যাবে। বাবার এটা মাসে 2বার অন্তত এই দিনটা আসতো, যে যখন লরি ঢুকতো। তখন আমার মা বলল, ও বুঝলাম, ঠিক আছে, এনেও গামছা। ছুঁড়ে মা গামছাটা বাবাকে দেয়। দেওয়ার পর বাবা বাইরে রয়েছে, মা ভাত বাড়ছে। মাও কিন্তু খাইনি, আমাকে ছোট মানুষ খাইয়ে দিয়েছে, মা ভাত বাড়ছে। অনেকক্ষণ ধরে আমার মা ভাত বাড়তে বাড়তে বলছে, কি গো, হলো আর কতক্ষণ? বাবারে বাবা, এ তো ঠান্ডা লেগে যাবে, কত স্নান করছো, আবার তো কিছুক্ষণ বেরোবে, মানে কিছুক্ষণ পর তো আবার বেরোবে। মা ওখান থেকে বসেই ওই বাইরের উঠোনের দিকে তাকিয়ে বাবাকে ডাকছে। বাবার কোনো সাড়া শব্দ নেই। বাবাকে মা ডাকছে, কোনো সাড়া শব্দ নেই। মা যখন বাইরে বেরোয় উঠে, যে ওহ কি যে করো না এতক্ষণ ধরে, আবার তো ঠান্ডা লেগে যাবে, দূর দেখি তো। মা ওই হ্যারিকেনটা যেটা খাবার জায়গায় ছিল, সেটা নিয়ে খাবারগুলো থালা দিয়ে চাপা দিয়ে বাইরে যায়। যখন বাইরে যায় তখন দেখছে কলপাড়ে কেউ স্নান করছে, মানে তখনও বাবা স্নান করছে। তা মা ওই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা বেশ জোরালো হয়েছে, আর হাওয়াটা দিচ্ছে, ঠান্ডা লাগছে। তো মায়ের গায়ে সেরকম কিছু গরমের চাপানো নেই। মা ওই বারান্দার ওখান থেকেই হাতে হ্যারিকেনটা নিয়ে বলছে, কি হলো গো, কতক্ষণ? এতক্ষণ তো তুমি গরমকালেও স্নান করো না। কিন্তু মা যে প্রথমেই খাবার ওখান থেকে বসে বাবাকে ডাকছিল, বা মা উঠে গিয়ে বাবার সাথে বারান্দা দিয়ে কথা বলছে, সবই কিন্তু বাবা শুনতে পাচ্ছেন, কিন্তু বাবা কোনো উত্তর দিচ্ছেন না। মায়ের কাছে মাথা গরম হয়ে মা তখন বলছে, কি হলো, তুমি কি কানে শুনতে পাচ্ছ না? বলে মা হ্যারিকেনটা নিয়ে একটা গামছা বারান্দা দিয়ে টেনে মাথায় জড়ায়। ঠান্ডা লাগছে, একটু বৃষ্টিও ঝিরঝির করে পড়ছে, মা তো ভিজে যাবে। একটা গামছা জড়িয়ে মা হ্যারিকেনটা নিয়ে বাইরে যখন বাবা যেখানে স্নান করছে ওখানে যায়। যখন যায় তখন দেখছে কালো মতো একটা দৈত্য যেরকম হয় সেরকম কালো মতো, গায়ে এই বড় বড় লোম, গায়ে সারা শরীরে বড় বড় লোম, কল পাড়ে বসে আছে। বাবা কিন্তু নেই। মা দেখে
আমি বলছি না আমার গা কাটা দিচ্ছে, দেখো কি দৃশ্য বলো তো। এরকম ভাবছে বাবা স্নান করছে, মা সাথে সাথে হ্যারকিন ওখানে ফেলে দিয়ে, ও মা গো, কে গো তুমি বলে ছুটতে ঘরে চলে আসে, এসে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে মা তো সেই মানে খুব কাঁপছে দাঁড়িয়ে, বলছে ভগবান ওটা কাকে দেখলাম, বাবারে ছেলের বাবা কোথায় গেল, ওটা কে, ছেলের বাবা তাহলে কোথায় গেল। মানে মা তখন ভাবছে যে আমার বাবা যে আসলো চান করার জন্য, গামছা নিল, মা গামছা ছুঁড়ে দিল, প্রত্যেক দিনই দেয়, তাহলে আমার ছেলের বাবা গেল কোথায়, ওটা কি। এই লম্বা লম্বা গায়ে পশম ভর্তি, সেই মুখটা না সেই মানে চ্যাপ্টা ধরনের, মা অস্পষ্ট দেখেছে ওই হ্যারিকিনের আলোতে। মা ভয়তে গেটের সামনে চুপ করে বসে রয়েছে, মানে মা আর তখন ভয়তে কি করবে, মা পুরো কাবু, মা বুঝতে পারছে না। এই রকম সময় বাইরে দিয়ে প্রায় অনেকক্ষণ পর, মা তো ওখানে ভয়তে কাঁপছে, মা তো কিছু বুঝতে পারছে না কি করবে। ওই সময় ফোন টোন ছিল না যে ফোন আছে বাবাকে ফোন করবে, ওইসব কিছু ছিল না। মা কি করবে মা না বুঝে পেরে, তখন মা যখন বাবার গলা পায় তখন মায়ের নাম ধরে বলছে, ও ঝর্ণা আমি এসছি গো, দেরি হয়ে গেলে আমাকে গামছাটা দাও। আমার মা বলছে এখন এসছে। তখন আমার মা ভিতর দিয়ে বলছে, এই তো তুমি আর কি করছো, তুমি তো একটু আগে আমার কাছ থেকে গামছা নিলে গো, আবার তুমি কোথা থেকে এলে গো, এরে বাবা আমার সাথে এইসব কি হচ্ছে আজকে, একটু আগে আমি বাইরে দেখলাম কলপাড়ে কে যেন রয়েছে, তুমি কি কি সত্যি এসছো। তখন আমার বাবা বাইরে দিয়ে বলছে, এই ঝর্ণা আমি এসছি না তো কে এসছে, এ কি তুমি তোমার স্বামীর কণ্ঠ বুঝতে পারছো না, কি গো দরজা খোলো, দরজা খোলো না, আমি দেখো দরজার কাছে কিন্তু উঠে যাব। আমার মা বলছে, না না তুমি দরজার কাছে এসো না, তুমি সোনাটা কলপাড়েই দাঁড়াও, লক্ষ্মীটি আমার, আমি গামছা দিচ্ছি। মা কি করেছে, হ্যালোকিনের আলোটা বাড়িয়েছে, বাড়িয়ে যে গামছাটা মায়ের মাথায় জড়ানো ছিল, বেরিয়েছিল মা জড়িয়ে, সেই গামছাটাকে খুলে হাতে নেয়, নিয়ে দরজাটা খোলে, খুলে মা আর বারান্দায় বেরোচ্ছে না, দরজার কাছে দাঁড়িয়ে বলছে, ও কি কই গো তুমি, তোমার মুখটা দেখতে পাচ্ছি না, একটুখানি এগিয়ে এসো না। তখন হট করে বাবার সামনে আসে, বাবা তখন সামনে এসে বলছে, আরে হয়েছেটা কি, কি হয়েছে বলো তো, ভিতুর মোড়া নাকি তুমি, এরকম ভয় পাচ্ছ কেন, প্রত্যেক দিনই তো আমি আসি, তুমি জানো না দুপুরবেলা তোমাকে আমি বলে গেলাম আজকে আড়তে মাল ঢুকবে, রাত হবে আসতে, হ্যাঁ তুমি কি সব ভুলে গেছো। তখন আমার মা বলছে, হ্যাঁ তো ও তো বলেছিল রাত 1টা 1:30 বাজবে, তাহলে আমি ভুলে গেছি তো, তাহলে আগে ওটা কে ছিল। তা মা ওই সময় আর ওই বিষয়ে কোনো কথা না বলে বাবাকে গামছাটা দেয়, দিয়ে না মা ঠায় পায় ওখানে দাঁড়িয়ে রয়েছে। বাবা জামা খোলে, কাপড় খোলে, একটা ভাঙা বালতি আছে লাল রঙের প্লাস্টিকের বালতির মতো, প্রত্যেকদিন রেখে দেয় মা, সকালবেলা সার্ফ দিয়ে ওগুলোকে ধুয়ে দেয়, প্রত্যেক দিনের জামা কাপড় রাতের সকালে মা ধোয়। দেখছে বাবা জামা কাপড় রাখলো, কল টিপছে, কল চেপে 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 চেপে, চাপা কল চেপে সাবান দিয়ে স্নান করছে। বলছে আজকে শরীরটা ভালো না জানো তো। বাবা কলে স্নান করতে করতে কলপার থেকে বলছে, আজকে শরীরটা ঠিক ভালো লাগছে না, আমি একটা কাজ করি, ওই আমাদের পাশে একজন মানে বাবা মায়ের মুখে শোনা বাবার এক বন্ধু ছিল, তার নাম আবার রহমান, মুসলমান, খুব ভালো, বাবা তাকে খুব বিশ্বাস করতো বাবা মা। তা বললো যে রহমানকে পাঠিয়ে দেবো, কেন সকালবেলা তো হোলসেল মাল বিক্রি হবে, পাইকারি নিতে আসো সবাই। বললো আমি আর যাবো না, আমার শরীরটা না ভালো নেই, গলাটা ব্যথা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে, তার মধ্যে এত রাতে স্নান, এরপরে তুমি ঠান্ডা জল আর দিয়ে স্নান করিও না গো, তাহলে আর বেশি দিন আমি বাঁচবো না। তখন আমার মা বললো, না না আমি তোমার জন্য গরম জল করে রাখবো বাপু, তুমি তাড়াতাড়ি স্নান করে এসো, আমার না ভালো লাগছে না, আসো ঘরে একটা কথা বলবো। তখন আমার বাবা স্নান করে যখন গামছায় কাছা দিচ্ছে, তখন আমার বাবা ওই যে কলপাড়ের পাশেই আমাদের পায়খানা বাথরুম ছিল, ওই মানে বেড়া দিয়ে টিন দিয়ে করা, সে আদ্যিকালের, ওখানে একটা না মানে টিনের মধ্যে নখ দিয়ে খামচালে যেরকম শব্দ হয়, ওরকম একটা খামচানোর শব্দ হয়। তখন হট করে আমার বাবা বলছে, কে ওখানে, কে আছে, বিড়াল ঠিড়াল কুকুর ঢুকলো নাকি,
পুকুর ঢুকলে ওই যে জামা কাপড় রাখা, ওর মধ্যে আবার বাথরুম করে যাবে। তো বলছে, কি গো বউ, পুকুর টুকুর ঢুকলো নাকি? তুমি দরজা টরজা বন্ধ করে রাখোনি নাকি? তখন আমার মা বলছে যে না না, দরজা তো বন্ধ করাই ছিল, তুমি চলে আসো, তো যা আছে আছে। তখন আমার বাবা হ্যারকিনটা নিয়ে কাছাটা বেঁধে গামছার বাবা বাথরুমের কাজটা যায়। মানে একটা কৌতূহল, চোট্টরও তো হতে পারে, কারেন্ট অফ যেহেতু হতেই পারে। তো বাবা যখন ওইখানটা যায় তখন দেখে একটা লম্বা কালো দৈত্যের মতো চেহারা, গায়ে বড় বড় লোম, যেটা মা দেখেছে যাকে, বাবা দেখে ঠিক আমাদের বাথরুমের পেছন দিকটা ছিল বাঁশবাগান, ওই দিকটা লাফিয়ে চলে গেল, হেঁটে না, লাফ দিয়ে চলে গেল। বাবা দেখে খুব তাড়াতাড়ি মানে দৌড়ে আসতে যায়, বাবার হাতে ছিল হ্যারকিনটা। বাবা যখন দৌড়ে আসতে যায়, ওই আমাদের কলপাড়টা না, কলপাড় থেকে একটু এগিয়ে এসে আমাদের অরুণাভ ভাই বলে ওখানটা না শ্যাওলা ছিল, আমার বাবা শ্যাওলায় পুরো উবুর হয়ে পড়ে যায়। আর বাবা যে উবুর হয়ে পড়ে, বাবার হাতের এইখানটা লাগে আর থুতনিটা সাথে সাথে ফেটে রক্ত বেরিয়ে যায়। তখন আমার মা তো ওখানে দাঁড়িয়ে ছিল, আমার মা হ্যারকিনটা নিয়ে ছুটে যায়। ছুটে গিয়ে তখন আমার মা বলছে, এ কি সর্বনাশ হলো, তুমি পড়লে কি করে? তখন বলছে, আমি কি দেখেছি? তখন মা বলছে, আমিও দেখেছি, তুমি ওঠো। মা কোনো রকমে বাবাকে পাঝা করে তুলে নিয়ে চলে আসে। হ্যারকিনটা তো ভেঙে গেছে, বন্ধ হয়ে গেছে, মায়ের হাতে একটা ছিল। মা বললো, যা হয়েছে হোক, বেরোনোর দরকার নেই, সকালবেলা দেখা যাবে, তুমি ঘরে চলো। তখন আমার বাবা ঘরে এসে তখন মাকে বলে যে ওরকম আওয়াজ হচ্ছিল, আমি ভাবলাম চোর ছাচোর হয়তো এসছে, আমি দেখতে যাই, বুঝতে পারিনি ওখানে এরকম আমি দৈত্যর মতো কাউকে দেখেছি, কালো পুরো। তখন আমার মা বলল যে তুমি আসার আগে তোমারই নাম করে আমাকে ডাকে, আমি গামছা দিই, আমার সাথেও এরকম হয়েছে। আমিও যখন তুমি স্নান করে আসছো না দেখে বাইরে বেরোই, তখন আমিও দেখেছি কালো একটা অভয়ব বাইরে কলপারে বসে আছে। আমার বাবা প্রচন্ড ভয় পায়, প্রচন্ড। কিন্তু ওই ভয় পাওয়ার মধ্যে আমার বাবা একটা জিনিস ভুলে যায়, যেটা খেয়ে দিয়ে শোয়ার পর আমার বাবার মাথায় আসে। জিনিসটা হচ্ছে, আমার মাকে আমার বাবা তখন প্রায় রাত 3টে বেজে গেছে, বলছে, ঝর্ণা, বড় ভুল হয়ে গেল, একটা ভুল করে বসেছি, আজকে তো তুমি আমাকে মনে করে দাওনি, অন্যদিন তো তুমি আমাকে বাড়ি ঢুকলেই বলো। তখন মা বলছে, কি বলো তো? বলছে, আমি টাকার যে ব্যাগ, বাবা একটা বাজারের ব্যাগের মতো টাকা রাখতো, দুটো থাকতো, একটা খুচরো আর একটা সব নোট। আর ব্যাগের মধ্যে কখনো কখনো বাবা মাছ নিয়ে আসতো, যদি ভালো মাছ নিয়ে আসতো, সকালবেলা মা মাছের ঝোল ভাত করতো, বাবা টিফিনে এসে খেত, কারণ তখন আনবে আবার মা রান্না করবে। বলছে, আমি ব্যাগে করে 2টো জোড়া ইলিশ এনেছিলাম, 2টো জোড়া ইলিশ, আর টাকার ব্যাগটা আমার বাইরে রয়ে গেছে জানো, কলপাড়ের ওখানে তুলসী মঞ্চের পাশে একটা জায়গায় বাবা ঝুলিয়ে রাখে। বাবা বলছে ওইখানে ঝোলানো আছে। তখন আমার মা বলছে যে আমার খুব ভয় করছে, আমি যাব না। আমার বাবা বলছে, যা দেখেছি দেখার পরে তো যাওয়ার ইচ্ছা আমারও নেই, কিন্তু সারাদিনের পুঁজি আমার, যদি আমার টাকা ওখান থেকে শর্ট হয় বা কিছু হয়, মহাজনকে আমি কি দেব, অনেক টাকা রয়েছে। তখন আমার মা আর বাবা দুজনে ওই একটা হ্যারকিনকে জোরে করে নিয়ে যখন বাইরে বেরোয়, তখন দেখে ওই ব্যাগ ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে। টাকার ব্যাগ না, টাকার ব্যাগ কিন্তু ঝোলানো রয়েছে, কিন্তু মাছের ব্যাগ মাটিতে ছিঁড়ে পড়া, মাছের রক্ত মাটিতে পড়ে রয়েছে, মাছ কিন্তু কেউ খেয়ে চলে গেছে। আমার বাবা মা এই দৃশ্য দেখে ভয় ভয় কোনো রকমে ওই টাকার আর পয়সার যে 2টো ব্যাগ নিয়ে দৌড়ে ঘরে ঢুকে যায়। বলল বিষয়টা কিছু বোঝা গেছে, কারণ বাবা যেহেতু প্রায় দিন ওই মাছের আষ্টে জামা কাপড় পরে আসেন, আর বাবা
প্রায় দিন মাছ নিয়ে আসেন। সকালবেলা মা রান্না করবে, বাবা তো অনেক ভোরে চলে যায়, 3টে সাড়ে 3টের সময়, কারণ বাবা প্রত্যেক দিন তো রাতে আসে না, ওটা মাসে 2 দিন আসে, যেদিন গাড়ি আসে অন্ধ্রপ্রদেশ থেকে মাছ নিয়ে। তো বাবা এমনি দিন 9টা, সাড়ে 8টা, 10টার মতো বাড়ি আসে, এসে খাওয়া দাওয়া করে 3টে সাড়ে 3টের সময় বাবা আড়তে চলে যায়। বাবা আবার 8টা সাড়ে 8টার সময় আড়তে যখন মাছ সব ডিস্ট্রিবিউটর হয়ে যায়, তখন বাবা বাড়িতে এসে টিফিন করে আবার চলে যায়, কেন তখন বাবা আবার মাছের দোকান দেয় বাজারে বাবা। তো কোনো একটা জিনিস, খারাপ জিনিস, যে প্রত্যেক দিনই বাবাকে ফলো রাখতো, যে বাবা আসছে, বাবার সাথে কি নিয়ে আসছে, কি ব্যাপার, এগুলো সব কেউ, কোনো খারাপ পেতাত্তা এগুলো ফলো রাখতো। আর এগুলো ফলো রাখতো বলেই বাবার সাথে সাথে সেই দিন কোনো জিনিস আসে, সেদিন বাবা জোড়া ইলিশ এনেছিল। ওর পর থেকে বাবা রাতের বেলা কোনো মাছ আনতো না, আর যতই রাত হতো বাবা একা বাড়ি আসতো না। বাবা একা আসতো না, কারণ একা আসতো না এই কারণে, এবার বলি ঘটনাটা। আমাদের অরুণাভ ভাই বলে, যখন আমার 6-7 বছর বয়স, মানে আরো 4 বছর তখন ছিল, আরো 3 বছরের কথা বলছি, 2.5-3 বছর পর, তখন ভাই সব বুঝতো। বলছে আমার যখন ওই 6.5-7 বছর বয়স, আমার বাবা ওরকম রাতের বেলা আসতো। তো এবার অনেক সময় হতো কি, ওই কিছু কিছু সময় রহমান কাকাকে নিয়ে যেত বাবা, সাথে করে নিয়ে যেত, আর রহমান কাকাকে আবার সাথে করে নিয়ে আসতো। রহমান কাকা তো বেকার ছিল, বাড়ির একটা ছেলে, আর সকালবেলা রহমান কাকা পেপার বিলি করতো। রহমান কাকার এইটাই কাজ ছিল, পেপার বিলি করা। তো রহমান কাকা যেহেতু উনি সারাদিন ঘরে বসা, সকালে শুধু পেপার দিত, তো এই অরুণাভ ভাইয়ের বাবা ওই রহমান কাকাকে নিয়ে যেত। আর যখনকারের ঘটনা বলছি, তখন কিন্তু ফোন টোন কিছু ছিল না, বহু আগের কথা বলছি। তখন কিছু কিছু বাড়িতে লাইটের ব্যবস্থা ছিল, যেরকম মাছের ব্যবসা, মানে অরুণাভ ভাইদের কিন্তু অবস্থা খুব সচ্ছল ছিল, খারাপ অবস্থা ছিল না টাকা পয়সার আর্থিক দিক দিয়ে। মাছের পানের ওই সময় কিন্তু প্রচুর চল, আর যারা মাছের পানের ব্যবসা করে তাদের কিন্তু টাকা কম হয় না, তাদের কিন্তু মোটামুটি সংসার ভালোই টাকা পয়সা থাকে। তো ভাই বলছে যে আজ আমার 38 বছর বয়স, আর আমি বলছি যখন 7 বছর 4 বছর বয়স, তার মানে তখন বুঝতে পারছো, তখন কিন্তু লাইটের কোনো ব্যবস্থা ছিল, খুব কম সংখ্যক বাড়িতে ছিল, অল্প অল্প। তা ওই সময় অরুণাভ, যে বাবা, অরুণাভ ভাইয়ের বাবা যখন 7 বছর হয়, ছেলের পড়াশোনা করতে হবে, তখন একটা একটা করে লাইট ঢুকছে, তখন ওরা বাড়িতে লাইট নেয়। বলছে রহমান কাকাকে যখন বাবা নিয়ে আসতো, তখন কিছু কিছু দিন রাত হতো, যখন ওই অন্ধ্রপ্রদেশ থেকে, তামিলনাড়ু থেকে, কেরল থেকে যখন মাছ ঢুকতো না, তখন অনেক রাত হতো, 12টা, 1টা, 2টো এরকম হয়ে যেত। ওই সময় বিশেষ করে রহমান চাচা যিনি ছিলেন, ওনাকে নিয়ে যেত। বলছে যখন রাতের বেলা মাছের গাড়ি দাঁড়িয়ে থেকে খালাসি দিয়ে খালাস করে যখন বাড়ি ফিরতো, তখন কিছু একটা অদৃশ্য বাবার পেছনে ফলো করত, বাবার পেছনই তো বাবা আসতো, বাবার পেছনে কিছু একটা অদৃশ্য আসতো। এই জিনিসটা বহুবার এই আমাদের মানে ভাইয়ের বাবা ফিল করেছে। তার জন্য ওই রহমানকে নিয়ে নিয়ে যেত, যে রহমান তুই চল আমার সাথে, তোকে একটা টাকা দেব। রহমানকে প্রত্যেক দিন 20 টাকা করে দিত, রহমান তাতে খুব খুশি। 20 টাকা অনেক, তখন 20 টাকা করে দিত, নিয়ে যেত। বলছে একদিন বাবা দেখে বাবার পেছনে কেউ একজন আসছে, রহমান চাচার মতো দেখতে। তখন কিন্তু রহমান চাচা সেদিন যায়নি, ওর পর থেকে কিন্তু নিয়ে যায়। দেখছে রহমান চাচার মতো দেখতে কেউ আসছে, আর বাবাকে বলছে এ দাদা আমার সাথে চল, আমি তো তোর বাড়ি পর্যন্তই যাব। এই কথাটা বলে, প্রথমে বাবা কিন্তু ভাবছে কেউ আসছে, পরে যখন এই কথাটা বলে তখন বুঝতে পারে তাকিয়ে যে আরে রহমান। তখন বলে আরে রহমান কি ব্যাপার, তুই এত রাত্রে, প্রায় 1টা বেজে গেছে ভাই, 1:30টার কাছাকাছি, আমি তো আড়ত থেকে বেরোলাম 1টার সময়, আড়তে বড় ঘড়ি আছে, বাবা দেখেছে 1টা 6 কি 7, তুই এত রাতে। তখন বলছে
না, আমি একটু গেছিলাম, আমার যে নানি আছে, নানির মানে তাবিয়ত খুব খারাপ, হিন্দিতে বলছে, তো তার জন্য আমি গেছিলাম, ফিরছি, তো তোকে দেখলাম তাই তোকে ডাকলাম, চল একসাথে যাব। তখন বলছে, "তা ভালোই হলো, আমি একা একা বাড়ি যাচ্ছি, চল আমার সাথে।" তার তো 3 বছর আগে ঘটনাটা ঘটে গেছে, 3 বছরে মানুষ তো কাজ তো করতে হবে, আস্তে আস্তে ভুলেও গেছে। বলছে রহমান চাচা যিনি ছিলেন, তো সে তার বাবাকে বলছে অরুণাভ ভাইয়ের, যে দাদা তোর ব্যাগটা আমার হাতে দে, আমি নিয়ে যাচ্ছি, তো টাকা আছে বলে বলছে টাকার ব্যাগটা দেবো। তো অরুণাভ ভাইয়ের বাবা বলছে, না না আমার কাছে থাক, কোনো অসুবিধা নেই, চল না তুই চল। তো বারবার করে ওই রহমান চাচা বলছে, আরে এই ব্যাগটা দিতে হবে না, ওই ব্যাগটা দে, ওই ব্যাগটা দে, মাছ আছে না, হাড়ি আছে, দেখছি তো মাছের জল পড়ছে, জ্যান্ত মাছ নাকি, কি মাছ নিয়েছিস? তখন বাবা বলছে যে কাতলা মাছ নিয়েছি। বলছে মাছটা আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। তো রহমান চাচা না এত কথা বলে না, রহমান চাচা তো বাড়ির পাশে থাকে, বাবা তো চেনে, রহমান চাচা তো এত কথা বলে না, ও সমানে ওই ব্যাগটার দিকে চোখ। রহমান চাচা যে আছে তখন বাবার সাথে, বাবা বলছে যে ও আমার ব্যাগটার দিকে চোখ, শুধু বলছে ব্যাগটা দে, ব্যাগটা দে, ব্যাগটা দে। তো রহমান চাচা না বলেই যাচ্ছে, আর আমার বাবা কিছু একটা টের পায়। আমার বাবা টের পেয়ে তখন আমার বাবা ব্যাগটা দেয় না, না দিয়ে যখন হনহন করে হেঁটে যাচ্ছে, তখন রহমান চাচা পেছনে পড়ে গেছে। পেছনে পড়ে গিয়ে রহমান চাচা মানে এতক্ষণ তো পুরো মানুষের মতো করে কথা বলছিল, তখন বলছে আমাকে ব্যাগটা দে না, এই আমাকে ব্যাগটা দে না। আমার বাবার নাম করে, আমার বাবাকে সবাই বাবু বাবু করে রাখতো, হ্যাঁ, বলছে এ বাবু ব্যাগটা দে না, তুই নিয়ে যাচ্ছিস ভারী ব্যাগটা, আমাকে দে, এ বাবু আমি তো তোর বাড়ি পর্যন্ত যাব। এরকম করে নাকে নাকে খনা খনা ভাষায় বাবার সাথে কথা বলছে। বাবা তখন টের পেয়ে সাথে সাথে বাবা কি করে, বুঝতে না দিয়ে বুক পকেটে ছিল বিড়ি, বাবা একটা বিড়ি যেতে যেতে এরকম করে একটা হাত দিয়ে, একটা হাতে তো ব্যাগ রয়েছে, একটা হাত দিয়ে কোনো রকমে বিড়ি বের করেছে। আর তখন না কলকাতার রাস্তায় ওই এইখানে একটা, ওই মুল্লুকে একটা এরকম ছোট ছোট বাল্ব লাইট দেওয়া থাকতো, তখন এত বড় বড় তো লাইটের ব্যবস্থা ছিল না। বাবা কি করেছে, একটা বিড়ি ওরকম বের করে মুখে দিয়েছে, দিয়ে বাবা যেই দেশলাইটা এরকম করে মেরেছে, সাথে সাথে পেছন দিয়ে ঝড়ের মতো হাওয়া উপর দিকে উঠে গেল। বাবা সাথে সাথে ওটা তো নিভে গেছে, ফেলে দিয়ে আর একটা মানে দেশলাই মেরে কাঠি ধরিয়ে ঝরে ঝরে বিড়ি যাতে আগুন না নিভে যায়, কারণ বাবার তখন পুরো শরীর কাটা দিয়ে দিয়েছে। আর ভালো করে একটু দেখো, জুম করে দেখো, দেখো আমার শরীরও তোমাদের বলছি পুরো কাটা দিয়ে দিয়েছে, দেখো পুরো স্ক্রিন দেখো, পুরো কাটা দিয়ে দিয়েছে। তখন আমার বাবা ওই জোরে জোরে করে বিড়ি টানতে টানতে জোরে জোরে হনহন করে বাড়ি, ওই যতক্ষণ ওই বিড়ি মানে জ্বলছে ততক্ষণে বাবা বাড়ি চলে গেছে। ওই পরের দিন থেকে যা ঘটনা ঘটে, বাবা বুঝে যায় যে কোনো খারাপ পিশাচ বা কোনো পেতনি কিছু আমার পেছনে পড়ে গেছে, সে আমার রাতে আসার রাস্তার সময়টা বুঝে গেছে যে এই রাস্তা দিয়ে আমি আসি। আর সব থেকে বড় কথা, বাবা আসতো যখন একটা খুব নামি স্কুল পড়ে, আমি বললে সবাই বুঝে যাবে, অরুণাভ ভাই জায়গাটা যেহেতু উনি খাই রাখতে বলেছে, খুব নামি একটা ইংলিশ মিডিয়াম তখনও ছিল, ইংলিশ মিডিয়ামটা এখনো আছে বহু পুরনো রোডের ওপর। ওই ইংলিশ মিডিয়ামের স্কুলের পাশ থেকে আসতে আর ওইখানে ছিল একটা পুরনো কবরস্থান, যে কবরস্থানটা এখন বর্তমানে নেই, এখন ওখানে ফ্ল্যাট ফ্ল্যাট হয়ে গেছে, মল না কিছু একটা করেছে, খাবার রেস্টুরেন্ট মতো, ওখানে একটা কবরস্থান ছিল। ওইখান থেকে বাবা ওই স্কুলের পাশ থেকে এসে কবরস্থানের ওই গলি, কবরস্থান এরকম, তার পাশ থেকে বেঁকে বাবাকে ঢুকতে হতো বাড়ির রাস্তায়, বুঝতে পারছো, ওইখান থেকেই খারাপ জিনিস আসতো। এই ছিল আজকে অরুণাভ ভাইয়ের ঘটনা। কিরম লাগলো অবশ্যই জানাবে। তাহলে চলো, তোমরা কারা কারা কমেন্ট করেছো এখন সব কমেন্টের নামগুলো আমরা পড়ে নিই।
কালকের ঘটনায় তোমরা অনেকে কমেন্ট করেছো, আমি বলেছি বড় কমেন্ট হলে পড়বো, তাহলে চলো পড়ি। অ্যাঞ্জেলিনা সোরেন রেড হার্ট দিয়েছো। শম্পা মিনি কিচেন। চৈতালি সরকার বলেছো, দিদিভাই আমি তোমার খুব বড় ফ্যান, আমার নিজের কোনো দিদিভাই নেই, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবে? অবশ্যই বলে দিচ্ছি, শুনে নাও। 9088336183 কমেন্ট বক্সে দেখবে প্রত্যেকদিন পিন করা থাকে। আচ্ছা, তারপর আমাদের বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো। আচ্ছা দিদিভাই, যে কমেন্টটা আব্দুল হক ভাইয়ের নামে করছো সেটা তো আমি করেছিলাম, তাহলে আব্দুল হক ভাইয়ের নামে কিভাবে সেটা হয়ে গেল বুঝলাম না। ও বোন, তাহলে হয়তো আমি মিমের জায়গায় আব্দুল হক ভাই বলে দিয়েছি, বাই মিস্টেক হয়ে গেছে, আমি সরি চাইলাম। ঠিক আছে, তোমার নামের জায়গায় ভাইও তো ডেলি করে, হয়তো মিস্টেক হয়ে গেছে। তারপর ক্রিয়েশন অফ তোতা বলেছো, ফার্স্ট কমেন্ট দিদি ভাই প্লিজ পিন মি, আমি লক্ষ্য করিনি, দেখে নেবো এবার। তারপর মৌমিতা দাস, তুমি কেমন আছো দিদি ভাই, আর অনেক হার্ট দিয়েছো, আমি ভালো আছি। আচ্ছা, সুজাতা দাস দিদি ভাই বলেছে, বনু তুমি লেবুর মাতা তিন মাথা মোড় ফেলতে বলেছিলে, কিন্তু আমার বৌদি জানতো না, সে পুকুরে ফেলে এসেছে। হবে না, কিছু হবে কিনা সেটা জানতে চেয়েছে, তুমি একটু বলো বনু, উপকার হয় বনু, তুমি খুব ভালো থেকো বনু, আর তুমি আরো বড় হও বনু। আচ্ছা আমি বলি, আমি অনেক কাউকেই হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছিলাম, আর রাতের বেলা আমি সবাইকে জানিয়ে দিয়েছি, এক একজন করে তো বলাটা সম্ভব হয় না, যেহেতু কিয়াটা করে তো রাতভর রাখার ছিল। ঘটনাটা যারা দেখেনি তারা জানে না, যেটা জলে দিয়ে দিয়েছে, কোনো কিছু ক্ষতি হবে না। আচ্ছা, জলি হাজরা বলেছো, বনু ডুয়ার্স যাব ডিসেম্বরের লাস্ট উইক 7 ডেজের জন্য। আমার তো ভয় করছে, ভূতের হোটেলে উঠে পড়বো না তো, তোমার জানা থাকলে আমাকে প্লিজ একটু বলে দিও, হোয়াটসঅ্যাপ করো, আমি বলে দেবো। আচ্ছা, অঞ্জনা চ্যাটার্জি বলেছো, তাহলে ইন্দ্রপুরী স্টুডিওতে আপনি আত্মা দেখেননি কেন? বুঝতে নিশ্চয়ই পারছিলেন। হ্যাঁ, আত্মা কি কখনো বলে আমার কাছে এসো, পাশে বসো? আত্মা কি বলে? আত্মা বলে না, কারণ আমরা 6:30টার সময় ইভিনিং এ আমাদের প্যাক আপ হয়ে যায়, আমরা বাড়ি চলে আসি। হয়তো রাতে থাকলে, হয়তো বারবার গেলে হয়তো দেখা হয়ে যেতে পারতো, কিন্তু আমি তারপরে একবার না দুবার আর গেছিলাম, আমাদের ডে স্যুট ছিল, নাইট স্যুট আমি করতাম না, হয়তো তার জন্য দেখা হয়নি। তারপরে মধুচন্দনা চ্যাটার্জি বলেছো, আমি লাইফে অনেক সুপার ন্যাচারাল ঘটনা দেখেছি, কিন্তু কেউ আমাদের কোনো ক্ষতি করেনি, না ভয় দেখিয়েছে। অবশ্যই এটা খুব ভালো কথা। দেখো, সব আত্মা কিন্তু সবাইকে ক্ষতি করে না, আর আত্মারা কিন্তু ক্ষতি করে না যদি মানুষ তাদের কোনো রকম ক্ষতি না করে। আবার কিছু কিছু আত্মা আছে যারা খুব অ্যাগ্রেসিভ থাকে, তারা মানুষকে হার্ম করে। তারপরে আমাদের মিম কমেন্ট করেছে, দিদিভাই এত ভূত পেতনি থাকলে মানুষ কোথায় যাবে বলো তো? দিদিভাই ঘটনাটা ভালো লাগলো। সেটাই তো, আমিও তো সেটাই ভাবি জানো, মানে এখন তো এরকম হয়ে গেছে না, তোমাদের সাথে ঘটনা শেয়ার করতে করতে তোমরা এতজন এত জায়গার ঘটনা শেয়ার করো, এই হোটেল ওই হোটেল। মানে রিসেন্ট আমি যে তারাপীঠে কাজটা করে এলাম, মানে আমি মানে নিজে যে রুমে থাকবো, মানে আমার নিজে থেকেও যেন মনে হয় আমি জানি যে এখানে কিছু নেই, কারণ আমি তো সেটা বুঝতে পারি, আর ওরকম কিছু মনে হলে আমি কাজ করে নি, যেইটুকুনি সময় থাকে আমি বন্ধন করে নি, শরীরও করে নি, রুমটাও বন্ধন করে নি, কিন্তু তবুও যেন মনে হয় রাতের বেলা কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। হতেই পারে, মানে এত একটা মানুষ, সাবকনসিয়াস মাইন্ড আমাদের, একটা জিনিস ভাবো, একটা মানুষ যদি সবসময় ভূত প্রেত নিয়ে এত আলোচনা করতে থাকে, এত এত স্টোরি তাকে মানুষ শেয়ার করতে থাকে, তাহলে সেই মানুষটার কি হবে? পাপ্পু ভাই বলেছে, দিদিভাই তোমার সঙ্গে ঘটনা শুনছি, আশা করি ডক্টর ভালোই বললো, জয় বড়মায় জয়। ডক্টর ভালো বলেনি ভাই, তা ভালো বলেনি, তোমাদের বলি না তোমরা এত ভালোবাসো চিন্তা করবে বলে। দেবস্মিতা চক্রবর্তী বলেছো, লাভ ইউ সোনা, লাভ ইউ টু দেবস্মিতা।
তারপর আয়ান আমাদের বলেছে দিদিভাই তুমি ভালো থেকো। তনুশ্রী হালদার বলছি কলকাতা পাইকপাড়া থেকে, সোনা দিদিভাই জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয় মাগো। আচ্ছা, তারপরে আমাদের কৃষ্ণা ধারা, মণিদীপা বলেছো আজকের ঘটনাটা বেশ ভয়ের, বেড়াতে গিয়ে এরকম হলে বেড়ানোর মজাটাই নষ্ট হয়ে যায়। সত্যি মানুষ ভরসা করে কোথায় বেড়াতে যাবে, এটাই তো জিজ্ঞাসা চিহ্ন আমারও। মানুষ যাবে কোথায়? এত দীঘাতে এত হোটেল হন্টেড না, মানে রুম, মানে আমার কাছে অনেক রুমের লিস্ট আছে, বিশ্বাস করো। একদিনকে আমার সাথে পার্সোনালি, মানে এখানে তো বলা যাবেই না কোনো কারণে, আমি পার্সোনালি যেই দিন মিট আপ রাখবো না, সেদিন আমি প্রত্যেকটা হোটেলের নাম, দীঘার পুরীর, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমরা একটু মনে করিয়ে দেবে, যখন মিট আপ রাখবো 1 মাস আগে জানিয়ে দেবো, সেদিন যত হোটেলের নাম আমি সব তোমাদের জানিয়ে দেবো, একদম ক্লোজ টু ক্লোজ, ফেস টু ফেস। কেন এইসব জায়গায় সোশ্যাল প্ল্যাটফর্মে বসে বলা যাবে না, বললে ঝামেলা আছে। সরি। বং হিন্দু হেসেল, তারপর উমা ঘোষ বলছে ম্যাম আমি 15 নভেম্বর ঘুরতে যাব। আমি রাস পূর্ণিমার দিন 12.10 গঙ্গার জল নিয়ে এসেছি। আচ্ছা, সেই জলের সাথে লাল চন্দন আর কর্পূর মিশিয়ে নিয়ে যেতে পারি? হ্যাঁ পারো, লাল চন্দন কর্পূর একটু হলুদ মিশাবে সাথে, ঠিক আছে, মিশিয়ে নিয়ে যাবে। আর যদি সাথে পারো তাহলে ওই জলের মধ্যে একটা দুটো তুলসী পাতাও ফেলে নিয়ে যাবে, খুব শুভ হবে। তারপর গঙ্গা বৈরাগী, কিষাণু মান্না, পিন্টু ঘোষ, কৌশিকী ঘোষ, গঙ্গা বৈরাগী, সুদীপ্ত ব্যানার্জি, সরস্বতী পারমাণিক, স্বপ্না বাজাল দিদিভাই, শ্রেয়া বলেছ তুমি ভালো থেকো সুস্থ থেকো দিদিভাই, তুমি খুব ভালো মনের মানুষ। তোমরাও তো খুব ভালো মনের মানুষ, তাই জন্য তো তোমরা ভালো মানুষকে চিনতে পারো। বলে না যে যেরম সে সেরম, যে খারাপ সে দুনিয়াকে খারাপ বলে, যে ভালো সে দুনিয়াকে ভালোই বলে। রূপা সেট বলেছো দারুণ লাগলো ঘটনাটা। জলি হাজরা দিদিভাই বলেছো দিদি সরি জয়িতা দে বলেছো দিদিভাই আজকের ভিডিওটা খুব ভালো লাগলো। আচ্ছা, আমারও খুব ভালো লাগলো শুনে। তারপরে সুমিতা বিশ্বাস বলেছো দারুণ ঘটনা শুনলাম, খুব ভয়ের ঘটনা। আর সুমিতা তুমি কেমন আছো দিদি বলো। আচ্ছা, দত্ত চ্যানেল থেকে কমেন্ট করেছো। তারপরে সুমনা ভট্টাচার্য, প্রদীপ দাস, চৈতালি দে, রীনা চক্রবর্তী বলেছো বর্ধমান থেকে, খুব খুব সুন্দর দিদিভাই, রীনা চক্রবর্তী বর্ধমান। আচ্ছা, তারপরে সুমন কান্তি মান্না, খুব ভালো লাগছে দিদিভাই। ডালি দেবনাথ কমেন্ট করেছো। বেবি ঘোষ, রাজীব জাসওয়াল, সোমা দাস পরিবার থেকে, সুজাতা দাস, অর্পণ পাহাড়ি অফিসিয়াল, উমা ঘোষ, আর একদম শেষে কমেন্ট করেছো দেবব্রত চৌধুরী। আমার বয়স 50 পার, এখনো কোনো ভূতের সম্মুখীন হইনি, তাই ভূতের ঘটনাকে আমি গল্প বলি। আমার পাড়ায় আগে অনেক ভূতে ধরার ঘটনা হয়েছে, কিন্তু তাদের ভূতে ধরার ভান করার পেছনে অন্য কাহিনী ছিল। আচ্ছা, সেটার প্রমাণও পেয়েছি, দুটি ক্ষেত্রে দিয়েছি, তার মধ্যে একজনকে এক চড়ুই ভূত ভাগিয়েছি, এক চড়েতে ভূত ভাগিয়েছি। আচ্ছা, আপনার গল্প বলার ধরন আমার ভালো লাগে। আমার গভীর বিশ্বাস আপনিও ভূত বিশ্বাস করেন না। আমি নাস্তিক না, আমি আচারে বিশ্বাস করি না, বিচারে বিশ্বাস করি। বিদ্যাসাগর বেদান্তকে ফেক বলেছিল, কিন্তু বিবেকানন্দ বেদান্তই আসল বলেছিল। কাকে বেছে নেব বলুন। ভালো থাকবেন। যুক্তি তর্ক চলছে ও চলবে। খুব ভালো লাগলো আপনার কমেন্টটা পড়ে, সত্যি বলছি। আর একটা কথা বলি, ভূত বলে কোনো জিনিস হয় না, এটা আমিও বিশ্বাস করি। ভূত হচ্ছে সম্পূর্ণ আমাদের মনের একটা ভুল ধারণা, ভূত হচ্ছে আমাদের মনের ভয়, ভূত বলে কিছুই হয় না। কিন্তু আমরা এইটুকুনি তো মানতে পারি, আমাদের যে শরীরটা চালনা হচ্ছে, চালিত হচ্ছে, আমাদের যে ভিতরে একটা অন্তর আছে, যেটা অন্তর আত্মা বলে, সেই আত্মাটা তো থেকে যায়। তো সেই আত্মাটা যদি অকারণে, যদি মৃত্যুর আগে যদি সে নিজে থেকে নিজেকে শেষ করে দেয়, তাহলে তার শরীরটা জামা বদলানোর মতো
শরীরটা চলে যায়, কিন্তু তার আত্মাটা কিন্তু দেহ পাল্টায়, তার আত্মাটা কিন্তু থাকে। আত্মাটা থাকে বলেই আত্মাটা তার অনুভূতি দেয়। অনেক ক্ষেত্রে অনেক কারণে এত মানুষের ঘটনা, এত মানুষের সাথে ঘটে যাওয়া সব কিন্তু ভুল হতে পারে না। থাক, নয় হোক, আমাদের তর্ক চলছে, চলতে থাকুক। এখনের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। এখনের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ টু, টাটা।